আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মেহেদী আশিক চৌধুরী। আজকে আপনাদের সাথে ডিসকাশন করব অ্যানিমিয়া নিয়ে। তা আপনাদের গ্রুপের সম্মানিত অ্যাডমিন তারেক সাহেব, আপনাদের হয়তো ধৈর্য থাকবে না এতক্ষণ আমার কথা শুনে। আমি তাড়াতাড়ি বলি এই জন্য যে আমার মনে হয় আপনাদের হয়তো ধৈর্য থাকবে না এতক্ষণ আমার কথা শোনার। তো আজকে আমি স্লো যাব, একদম একদম কফি টফি নিয়ে বসেছি, আস্তে ধীরে যাব। আপনাদের ধৈর্য চলে গেলে এটা তারেকের দোষ। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানিমিয়া। আমরা ডিসকাস করবো অ্যানিমিয়া নিয়ে। সাচ এ ভাস্ট টপিক, তাই না? সাচ এ মেজর টপিক। এটা কি একটা 1 ঘন্টার ক্লাসে ডিসকাস করা সম্ভব? একটা জিনিস শেয়ার করি। আমি আমার মেডিকেল লাইফে কার্ডে, টার্মে, প্রফে কখনো প্লেস করিনি, কখনো অনার্সও পাইনি, কখনো ফেলও করিনি। তো আমার যোগ্যতা তো এতটুকুই। আমি আপনাদের এটাই শিখাতে পারবো যে কীভাবে আপনি ফেল না করে এমবিবিএস লাইফটা পার করে দিতে পারবেন। যারা অনার্স পায়, প্লেস করে, তাদেরকে স্যালুট। তাদের যোগ্যতা আরও অনেক বেশি। তাদেরকে বাদ দিয়ে আমরা যারা বাকিরা আছি, যারা পাস করতে পারলেই স্যাটিসফাইড, কনসেপশনটা ক্লিয়ার করতে পারলে খুশি, তাদের জন্য টুডেজ রিভিউ ক্লাস উইল বি এনাফ ইনশাল্লাহ। আর কেউ যদি ডিটেলসে পুরোটা আবার পড়তে চান, তাহলে আমার সব লেকচার নোটস এক্সিস মেডিকেল স্কুলে আপলোড করে দেওয়া আছে, গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া আছে। কমপ্লিট হেমাটোলজি, কমপ্লিট সিস্টেম প্যাথোলজি, যে কেউ ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যানিমিয়া ডিসকাশন শুরু করার আগে আমি কিছু কমন কনসেপশন একটু শেয়ার করতে চাই, যেটা আমাদের ইভেন প্র্যাকটিক্যাল লাইফে যেও ভুল হয়ে যায়। যেমন ধরেন, আমরা জানি ডাব্লিউবিসির কাউন্ট হচ্ছে 4,000 to 11,000, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি। যদি এটা 30,000 হয়, অ্যাবনর্মাল। কিন্তু যদি এটা নিউবর্নে হয়, নর্মাল। যদি 17,000 কাউন্ট পাই আমরা বিলো 2 ইয়ার্স কারো, নর্মাল। যদি 15,500 পর্যন্ত কাউন্টস পাই বিলো 5 ইয়ার্স কারো, নর্মাল। 5 ইয়ার্স অ্যান্ড মোর 11,000-এর উপরে গেলেই আমি বলবো লিউকোসাইটোসিস। তাহলে দেখেন, এই ভ্যারিয়েশনটা আমাদের মাথায় রাখতে হবে। অন্য সময় যেটাকে লিউকোসাইটোসিস বলছি বয়স অনুযায়ী, সেটাকে কিন্তু নর্মাল ধরতে হবে। তারপরে আমরা একটা 2 বছরের বাচ্চার যদি 75% ডিফারেন্সিয়াল কাউন্ট অফ লিম্ফোসাইট পাই, আমি কি লিম্ফোসাইটোসিস ভাববো? নো। আপ টু 2 ইয়ার 75% ইজ নর্মাল। আপ টু 3 ইয়ার 65% লিম্ফোসাইট ইজ নর্মাল। তারপরে 4 ইয়ার 5 ইয়ার থেকে আস্তে আস্তে লিম্ফোসাইট আমাদের অ্যাডাল্ট যে রেঞ্জটা 20 to 40%-এ চলে আসে। অ্যাডাল্টে 70% হলে তো আমি লিউকেমিয়াও সন্দেহ করতে পারি। বাট ছোটদের ক্ষেত্রে দেখেন এটা কিন্তু নর্মাল। ইভেন ইএসআর এর ক্ষেত্রে এমআরসিপি ইউজ করতে পারি এটার জন্য। ইএসআর কজ বলছিলাম, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হাই রাইজ অফ ইএসআর, এমআরসিপি, মাল্টিপল মায়োলোমা, রিউম্যাটিক ফিভার, কোলাজেন ডিজিজ, পালমোনারি টিউবারক্লোসিস, এই চারটাতে অনেক বেশি ইএসআর রেইজ হয়। তাহলে আমরা মোটামুটি ভেরিয়েশনগুলো আমরা জেনে গিয়েছি। আপনি যখনই হেমাটোলজি পড়বেন, আপনি একটা কমন ডায়াগনস্টিক ফ্লো মনে রাখবেন, যেটা দিয়ে আপনি সব ডিজিজ ডায়াগনোসিস করতে পারবেন এই চার্টে ফরম্যাটে ফেলে দিলে। প্রথমেই আপনি দেখবেন সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্মের সাথে যদি কোনো অ্যাসোসিয়েটেড টেস্ট থাকে, অ্যাকর্ডিং টু দ্য ডায়াগনোসিস অফ পিবিএফ, অ্যান্ড ফাইনালি দ্য ফাইনাল ডায়াগনোসিস ইজ অলওয়েজ বোন ম্যারো। হেমাটোলজির ক্ষেত্রে ফাইনাল ডায়াগনোসিস ইজ অলওয়েজ বোন ম্যারো, এক্সেপ্ট ব্লিডিং ডিসঅর্ডার। সেখানে আমি বোন ম্যারোতে যাব না। সিবিসির মধ্যে কী কী পড়ে? হিমোগ্লোবিন, টিসি, ডিসি, ইএসআর। চারটা জিনিস মনে রাখবেন: হিমোগ্লোবিন, টিসি, ডিসি, ইএসআর। আমি কোথাও একটা পোস্ট করেছিলাম, একজন মেডিকেল স্টুডেন্ট তার মাকে নিয়ে গিয়েছে সিবিসি করানোর জন্য। তো সে নার্সকে বলেছে যে সিবিসির ব্লাড তো নিলেন, হিমোগ্লোবিনেরটাও একটু নেন আলাদা করে। নার্স বলেছে দরকার নেই। তা সে মন খারাপ করে সে পোস্ট দিয়েছে যে আমার সাথে খারাপ বিহেভ করলো, আমাকে এভাবে বললো। তো সেখানে এসে সবাই তাকে কারেক্ট করছে, সিবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে। তো অ্যাজ এ 3rd or 4th ইয়ার স্টুডেন্ট এইটা আপনাদের জানা দরকার, ঠিক আছে? আপনারা এখন থেকে এটা জেনে যাবেন। সিবিসি বলতে চারটা একবারে বুঝায় দেয়। আপনি যদি সিবিসি লেখেন, চারটা ডায়াগনোসিস একবারে আপনাকে দিয়ে দিবে ল্যাব থেকে। সিবিসির পরে নেক্সট আমাদের চলে আসে পিবিএফ। পিবিএফ থেকে 2টা কোশ্চেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বেন। কি কি ইনফরমেশন পাওয়া যায়, কি কি ডিজিজ ডায়াগনোসিস করা যায়। কি কি ইনফরমেশন পাওয়া যায়? আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, 3টা সেলেরই কাউন্ট, মরফোলজি। ডাব্লিউবিসির ডিফারেন্সিয়াল কাউন্ট অ্যান্ড ফাইলেরিয়াল প্যারাসাইট। বাস, টোটাল এই ইনফরমেশনগুলো আমি পাই। কি কি ডিজিজ ডায়াগনোসিস করা যায়? মূলত পিবিএফ এর মাধ্যমে খুব ভালোভাবে ডায়াগনোসিস করা যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, ম্যালেরিয়াল প্যারাসাইট, ফাইলেরিয়াল প্যারাসাইট, অনেকগুলো পেয়ে গিয়েছি। এরপরে কি? বোন ম্যারো, যেটা কনফার্মেটরি। বোন ম্যারোর ক্ষেত্রে আমাদের অ্যানিমিয়ার মধ্যে বেশি লাগে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া,
সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, ডাব্লিউবিসির মধ্যে লিউকেমিয়া, এছাড়া আরও কিছু ডিসঅর্ডার যেমন মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডার, মাইলোফাইব্রোসিস, মাল্টিপল মাইলোমা। বোন ম্যারোতে আমরা কিছু অর্গানিজম দেখতে পারি। বোন ম্যারো থেকে আমরা এক্সট্রা কিছু জিনিস জেনে রাখি। বোন ম্যারো আমরা কালেকশন করি কোত্থেকে? বোন ম্যারোর ডিটেলস আমরা লিউকেমিয়া লেকচারে কিছুটা বলেছি কী কী দেখি, আপনারা চাইলে সেই লেকচারটা যখন দেখবেন খেয়াল করবেন। আমরা বোন ম্যারো থেকে ডায়াগনোসিস জানলাম, বোন ম্যারো কালেকশন করি, এগুলো কোশ্চেন জিজ্ঞেস করে। আমরা কালেকশন করি হচ্ছে স্টারনাম থেকে, শিন অফ দ্য টিবিয়া থেকে। বাট বোন ম্যারো কালেকশনের সবচেয়ে আইডিয়াল সাইট হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র। অ্যাসপিরেশনের ট্রিফাইন বায়োপসির আইডিয়াটা অনেকের ক্লিয়ার থাকে না। আমরা নিওপ্লাসিয়া লেকচারে একটা জিনিস পড়েছি না, সাইটোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি। যখন সেল দেখি সাইটোপ্যাথোলজি, বোন ম্যারো অ্যাসপিরেশন ইজ দ্য সাইটোপ্যাথোলজি অফ বোন ম্যারো, ট্রিফাইন বায়োপসি ইজ দ্য হিস্টোপ্যাথোলজি অফ বোন ম্যারো। বোন ম্যারোর একটা চাঙ্ক, একটা টিস্যু নিয়ে আসি আমরা। ট্রিফাইনের সুবিধা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ডিটেলস একটু ভালো বোঝা যায়। যখন ড্রাই ট্যাপ হয়, যেমন মাইলোফাইব্রোসিস, অ্যাসপিরেশনে আসছে না, সেটা ট্রিফাইন দিয়ে ভালো করা যায়। আদারওয়াইজ অ্যাসপিরেশন ইজ এ গুড টেকনিক, এখানে সবই মোটামুটি পাওয়া যায়। ট্রিফাইনের এক্সট্রা সুবিধা এটাই যে ফাইব্রোসিসের ক্ষেত্রে বা টোপোগ্রাফিক্যাল ডিটেল একটু ভালো বোঝার ক্ষেত্রে বা মাইলোডিসপ্লাস্টিক, মাইলোপ্রলিফারেটিভ এই ডিজিজগুলো একটু বেটার ডায়াগনোসিসের জন্য ট্রিফাইন বায়োপসি ভালো। আদারওয়াইজ ট্রিফাইন বায়োপসির ক্ষতিকর দিক হচ্ছে এটা পেইনফুল, অনেক পেইনফুল। বোন ম্যারোর কন্ট্রাইন্ডিকেশন কি? পেইন, ব্লিডিং ডিসঅর্ডার, লোকাল সাইট ইনফেকশন। বোন ম্যারো কালেক্ট করি যে নিডেল দিয়ে, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে চলে আসে। বোন ম্যারো কালেকশন নিডেল, ট্রকার, ক্যানুলা থাকে, আপনাদের পার্ট লিখতে হয়। এই নিডেলগুলো কিন্তু মুসলিম বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন, জামশিদি নিডেল, সালা নিডেল। তো ঠিক আছে, বোন ম্যারো নিয়ে আমরা মোটামুটি এই ইনফরমেশনগুলোই কিন্তু লাগে, বেশি লাগে এটাই। তো এরপরে চলে আসেন আমরা সাবজেক্ট প্রপার অ্যানিমিয়াতে চলে আসি। অ্যানিমিয়াকে আপনি কীভাবে ডিফাইন করবেন? অ্যানিমিয়া ইজ ডিফাইন অ্যাজ qualitative or quantitative decrease of hemoglobin level below lower physiological limit in relation with the age and sex of individual. কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? অ্যানিমিয়া ইজ ডিফাইন অ্যাজ দ্য qualitative or quantitative decrease of hemoglobin below lower physiological limit ইন রিলেশন উইথ দ্য এজ অ্যান্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। আমরা দুই ভাগে এটাকে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে মরফোলজিক্যাল আর একটা ইটিওলজিক্যাল। ইটিওলজিক্যাল মানে কী কী কারণে, তিনটা ক্যাটাগরিতে আমরা করি। একটা হচ্ছে ডিক্রিজ প্রোডাকশন, একটা হচ্ছে ইনক্রিজ ডিস্ট্রাকশন, একটা হচ্ছে ইনক্রিজ লস। এটা আমরা অত বেশি পরীক্ষায় দেই না, আমরা দেই কোনটা? আমরা দেই মরফোলজিক্যালটা। মরফোলজিক্যাল কীভাবে ভাগ করি? অ্যাকর্ডিং টু এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। একটাকে বলি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। কী কী আছে ওখানে? আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। এরপরে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, এখানে তিনটা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, হেমোরেজিক অ্যানিমিয়া। সেল নর্মাল থাকবে, জাস্ট কমে যাচ্ছে। এরপরে কি? ম্যাক্রোসাইটিক। ম্যাক্রোসাইটিক হাইপারক্রমিক না কিন্তু, জাস্ট ম্যাক্রোসাইটিক। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ফলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া। তাহলে আমরা এই ক্লাসিফিকেশন আমাদের রিটেনে ভাইভাতে বারবার জিজ্ঞেস করে, এটা আমাদের পারতে হবে। এখন আসেন আমরা ইন্ডিভিজুয়াল অ্যানিমিয়া থেকে আমাদের কী কী লাগে সেটা আমরা জানার চেষ্টা করবো। তো শুরু করবো আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দিয়ে, বিকজ this is probably one of the most common disease, not only just hematological, this is one of the most common disease of all diseases. আপনারা যারা আজকে এই লেকচার দেখছেন, এই লেকচারগুলো সাধারণত 5-6 হাজার ভিউ হয়, সবাই তো পুরোটা দেখে না, কেউ কিছুটা দেখে। তো ধরে নিচ্ছি তারা সবাই মেডিকেল স্টুডেন্ট, ডক্টর অবশ্যই। তো গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই 5-6 হাজার ভবিষ্যৎ চিকিৎসক আপনাদের জীবনে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রোগী পাবেন, কোনো সন্দেহ নাই। দিস ইজ সো কমন, আপনারা সবাই পাবেন। তো এই জন্য এটা আমরা একটু ডিটেলসে জানবো, যেহেতু আমাদের এটা ডিল করতে হবে। তা যা বোঝার জন্য আমরা এটা একটু মেটাবলিজমটা জেনে নিই। আয়রন মেটাবলিজম কীভাবে হয়? বডিতে দুইটা ফর্মে আয়রন আসে, একটা হচ্ছে ফেরিক, একটা হচ্ছে ফেরাস। এখন ফেরিকটা হচ্ছে লেস সলিবল, ফেরাসটা মোর সলিবল। সো ফেরিকটাকে ফেরাস হতে হবে। কিভাবে হবে? আমাদের গাটে ডিউডেনামে একটা ডিউডেনাম সাইটোক্রোম বি একটা এনজাইম থাকে। এই এনজাইমটা কী করে? ফেরিককে ফেরাসে কনভার্ট করে। ফেরাসে কনভার্ট করার পরে এই ফেরাসটাকে ব্লাডে পাঠাতে হবে। ব্লাডে যাওয়ার জন্য তাকে প্রথমে গাটের এন্টেরোসাইটে ঢুকতে হবে, এন্টেরোসাইট থেকে সে ব্লাডে যাবে। তাহলে কিছু ক্যারিয়ার প্রোটিন ফেরাসটাকে এন্টেরোসাইটে ঢুকায়, কিছু ক্যারিয়ার প্রোটিন ফেরাসটাকে এন্টেরোসাইট থেকে আবার বের করে। আবার বের করার পর ফেরাসটাকে আবার ফেরিক হতে হবে। কেন হতে হবে? কারণ তাকে ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করতে হবে। ফেরাস থেকে ফেরিক করে হচ্ছে হেফেস্টিন একটা এনজাইম। ফেরাস থেকে ফেরিক হওয়ার পরে ফেরিক ট্রান্সফেরিন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হবে। কেন ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করতে হবে? কারণ আয়রনটা যেসব সেলে ডেলিভার হবে সেই সব সেলে ট্রান্সফেরিনের জন্য রিসেপ্টর থাকে। সো এই ট্রান্সফেরিন ফেরিক রিসেপ্টর কমপ্লেক্সটা সেখানে বাইন্ড করে আয়রনটাকে রিলিজ করে দিবে। আরেকটা সোর্স হচ্ছে যখন আরবিসি ভাঙে,
আরবিসি থেকে হিমটা রিলিজ হয়। হিমের মধ্যে কি থাকে? প্রোটোপোরফাইরিন, আয়রন। হিম অক্সিজেনেস কি করে? এই আয়রনটাকে সেপারেট করে ফেরিটিন হিসাবে স্টোর করে রাখে। দ্যাট ইজ অ্যানাদার স্টোরেজ সোর্স। তাহলে আমার যদি ডায়েটারি ডেফিসিয়েন্সি হয়, আমার যদি অ্যাবজর্পশনে এতগুলো ধাপে কোথাও সমস্যা হয়, আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তো ডায়েটারি ডেফিসিয়েন্সি কমন, তাহলে আমরা কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি পড়ি, কী কী পড়বো? একটা গ্রোয়িং বেবি, নিউবর্ন বেবি, তার কনজেনিটাল ডেফিসিয়েন্সি হতে পারে, ডায়েটারি ডেফিসিয়েন্সি হতে পারে। একজন মাদারের প্রত্যেকটা স্টেজে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি, পার্চুরেশন, ল্যাকটেশন, প্রত্যেকটা স্টেজে তার ডেফিসিয়েন্সি হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আসলে আমাদের মনে রাখতে হবে যে ওষুধ আর পথ্য, তাই না? আমরা শুধু ওষুধ দিলে হবে না, আমরা রুগীকে কী কী খেতে হবে এটা বলে দিব। তাহলে আয়রন কন্টেনিং ফুডগুলো আপনি একটু জেনে রাখবেন, যেমন টমেটো, মটরশুঁটি, পালং শাক, সিদ্ধ আলু, ডাল, তারপরে শিমের বিচি, কুমড়োর বিচি, এমন খাবার যেটা গরিব মানুষ অ্যাফোর্ড করতে পারে। কারণ আমরা নিশ্চয়ই ডাক্তার হচ্ছে, আমরা নিশ্চয়ই শুধু বড়লোকদের চিকিৎসা করব না, আমরা আমাদের দেশের মোস্ট যে পুয়ার পিপল তাদেরকে আমরা সেবা দিব। তো এমনভাবে আমরা খাবারগুলো সিলেক্ট করে দিব যেটা সবার রিচের মধ্যে। সাইট্রাস ফ্রুটও আমরা বলবো। কেন সাইট্রাস ফ্রুট কেন বলি? আমরা আয়রনে আমরা কমলা খাওয়ার বা ভিটামিন সি খাওয়ার সুবিধা কি? ওই যে আমরা মেটাবলিজমটা পড়লাম না, ফেরিক ডিউডেনাল সাইটোক্রোম বি, যেটা ফেরিক থেকে ফেরাস করে, এই সাইটোক্রোম বিটা ভিটামিন সি ডিপেন্ডেন্ট। তো এই জন্য আসলে ভিটামিন সি খাওয়ালেও আয়রন অ্যাবজর্পশন বাড়ে। তো আমরা ফুড জানলাম। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাইন সিমটমটা, এটা খুব জরুরি। অ্যানিমিয়ার সাইন সিমটম যেটা প্যালোর, ফ্যাটিক, উইকনেস, অল ওকে। তার সাথে আরও কিছু এখানে অ্যাডিশনাল হয়, কোইলোনাইকিয়া, গ্লসাইটিস, ডিসফেজিয়া। এই তিনটাকে আমরা একসাথে বলি পামার ভিনসন সিনড্রোম। এটা কিন্তু পেডিয়াট্রিক্সেও জিজ্ঞেস করে, এখানেও জিজ্ঞেস করে। এছাড়াও এখানে সিস্টোলিক ফ্লো মারমার বা অ্যারিথমিয়া এসবও হতে পারে অ্যানিমিয়াতে। তাহলে আমরা মোটামুটি জানলাম সাইন সিমটম। এখন চলে আসেন ডায়াগনোসিস, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস আমাদের সবসময় জিজ্ঞেস করে, আমাদের জানতেই হয়। তাহলে প্রথমে আপনি আমাদের ওই ফ্লোতে ফেলে দেন সিবিসি, পিবিএফ, বোন ম্যারো। সিবিসি তো ওকে, কোনো সমস্যা নেই, আমরা জানি। আমরা প্রথমে ধরি আইডিয়াটা কি? মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া, তার সাথে কিছু অ্যাবনর্মাল সেল থাকে, এটাকে বলি অ্যানাইসোপইকিলোসাইটোসিস, মানে ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ অফ সেলস। তাহলে আরবিসিতে কি লিখবেন? মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক উইথ অ্যানাইসোপইকিলোসাইটোসিস। সাম টিয়ার ড্রপ অ্যান্ড পেন্সিল সেলস আর সিন ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যদি হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক। সাম ফ্র্যাগমেন্টেড সেল, নিউক্লিয়েটেড আরবিসি, সিকেল সেলস আর সিন ইন কেস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। যদি থ্যালাসেমিয়া হয়, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, সাম টার্গেট সেলস আর সিন। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেল হচ্ছে টার্গেট সেল। যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া উইথ অ্যানাইসোপইকিলোসাইটোসিস, সাম ম্যাক্রোভালোসাইটস আর সিন। এখানে ইম্পর্টেন্ট, মেগালোব্লাস্টিকে কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্মে ম্যাক্রো ওভালোসাইট পাই, মেগালোব্লাস্টটা পাই আমরা বোন ম্যারোতে, নট ইন দ্য পেরিফেরাল ব্লাড। আর ডাব্লিউবিসি প্লাটিলেট কী হবে? নর্মাল থাকবে, তাই না? অ্যানিমিয়ার ক্ষেত্রে কাউন্ট অ্যান্ড মরফোলজি উইদিন নর্মাল লিমিট এক্সেপ্ট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মনে রাখবেন, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইজ এ মেজর কজ অফ প্যানসাইটোপেনিয়া। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কিন্তু নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া দুটোই হতে পারে। নো ম্যালেরিয়াল ফ্যালিয়ার প্যারাসাইটিস সিন। তাহলে আমরা কিন্তু চারটা অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, মেগালোব্লাস্টিক, হিমোলাইটিকের পেরিফেরাল ব্লাড ফিল্ম শিখে ফেললাম, এখানেই শিখে ফেললাম। আপনারা এই ফর্মেটে ফেলে অ্যানিমিয়াগুলোর পিবিএফ বলতে পারেন। আমরা যেই চারটা বললাম এই চারটাই লাগে পিবিএফ এর ক্ষেত্রে, এই চারটাতেই ডায়াগনস্টিক ফাইন্ডিং থাকে পিবিএফ দিয়ে ডায়াগনোসিস করার মতো। তাহলে এই চারটা আমরা মনে রাখি। পেরিফেরাল ব্লাড ফিল্মের পরে এখন আমরা বললাম যে আমাদের ফ্লোটা কী ছিল? সিবিসি, পিবিএফ, অ্যাডজাঙ্ক টেস্ট, বোন ম্যারো। আয়রন ডেফিসিয়েন্সিতে অ্যাডজাঙ্ক টেস্টটা হচ্ছে সেরাম আয়রন প্রোফাইল। আমরা মোটামুটি জানি সবাই কী কী আছে। আয়রন ডেফিসিয়েন্সিতে ডায়াগনোসিস করা খুব সহজ, সব কমে, টিআইবিসি বাড়ে। চারটা জিনিস, তাই না? সেরাম আয়রন, সেরাম ফেরিটিন, টোটাল আয়রন বাইন্ড ক্যাপাসিটি, পার্সেন্ট স্যাচুরেশন অফ আয়রন। সবগুলো কমবে, টিআইবিসিটা বাড়বে ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে আমি যেহেতু আয়রন প্রোফাইল পড়ছি, দেখেন আয়রন প্রোফাইল দিয়ে আমরা খুব সুন্দর করে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক চারটা অ্যানিমিয়াকে আলাদা করে ফেলতে পারি। কী কী আছে? থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অ্যান্ড সিডোব্লাস্টিক অ্যানিমিয়া। কীভাবে আলাদা করব? আয়রন ডেফিসিয়েন্সিতে সব কমে, টিআইবিসি বাড়ে। থ্যালাসেমিয়াতে নর্মাল থাকে, সেরাম ফেরিটিনটা বাড়তে পারে, বাকিগুলো নর্মাল থাকে, সেরাম ফেরিটিনটা বাড়ে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে সব কমে, টিআইবিসি বাড়ে আইডিয়ার মতোই, তার সাথে ফেরিটিনও বাড়ে সামটাইমস। সিডোব্লাস্টিক অ্যানিমিয়াটা কি? সিডোব্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে ওয়ান টাইপ অফ আয়রন, চারটাকে আলাদা করে ফেলছি।
সরি, আমরা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমরা ডিসকাস করছিলাম যে আয়রন প্রোফাইল দিয়ে আমরা 4টা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কীভাবে আলাদা করতে পারি। আইডিয়াতে সব কমে, টিআইবিসি বাড়ে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে আইডিয়ার মতোই সব কমে, টিআইবিসি বাড়ে, সাথে সেরাম ফেরিটিনও বাড়ে। থ্যালাসেমিয়াতে সেরাম ফেরিটিন বাড়ে, বাকি নর্মাল থাকে। সিডারব্লাস্টিকে সেরাম আয়রন বাড়ে। তাহলে এই 4টার মধ্যে খেয়াল করেন, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে তো সাধারণত কোনো আন্ডারলাইং কজ থাকবে, এই জন্যই তো অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তার হয়তো কিডনি ডিজিজ থাকবে বা তার হয়তো হার্ট ডিজিজ থাকবে, তো এটা বাদ দিলাম। থ্যালাসেমিয়া, আইডিয়া, সিডারব্লাস্টিক যদি একবার আলাদা করতে চাই, আপনি যদি একটা টেস্ট দেন, কী দিতে পারেন? সেরাম ফেরিটিন দিতে পারেন। কেন? আইডিয়াতে ফেরিটিন কমে, থ্যালাসেমিয়াতে ফেরিটিন বাড়ে, সিডারব্লাস্টিকে ফেরিটিন নর্মাল থাকে। কারণ আমরা বাংলাদেশে যারা আমরা ডক্টর, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কীভাবে কম টেস্ট দিয়ে রোগীর বেশি ডায়াগনোসিস বের করা যায়। যেমন আপনি যদি রেনাল ফাংশন টেস্ট একটা দিতে চান, আপনি সেরাম ক্রিয়েটিনিন দিবেন। আপনি যদি থাইরয়েড ফাংশন টেস্ট একটা দিতে চান, আপনি টিএসএইচ দিবেন। আপনি যদি অ্যাকিউট লিভার ইঞ্জুরি বোঝার জন্য একটা টেস্ট দিতে চান, সেরাম অ্যালবুমিন দিবেন। আপনি যদি ক্রনিক লিভার ডিজিজ বোঝার জন্য একটা টেস্ট দিতে চান, আপনি প্রথমিন টাইম দিবেন। আমরা সবসময় চেষ্টা করব কিভাবে কম টেস্ট করে পেশেন্টের সর্বোচ্চ ইনফরমেশন আমরা বের করে আনতে পারি। সো সেরাম ফেরিটিন ইজ এ এক্সিলেন্ট টেস্ট টু গেট অল দিস ইনফরমেশন। তো আসলে কিন্তু কঠিন না। আপনারা দেখেন যে আমরা যা বলছি, আমাদের ইনফরমেশনগুলো খুব বেশি না, তারপরেও তো প্রফে হয় কি সহজ ইনফরমেশনগুলো আমরা ভুলে যাই। আমি এক জায়গায় প্রফ নিতে গিয়েছিলাম, এক স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে, সে বলে স্যার হেলিকপ্টার ওড়ে। ও স্যার, সরি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। একটা গল্প বলছিলাম, একজনকে জিজ্ঞেস করেছি পেপটিক আলসারের কজ কি, ব্যাকটেরিয়ার নাম, সে বলতে পারেনি। তো আমি তাকে বললাম যে আকাশে তো প্লেন ওড়ে, প্লেনের সাথে আর কি ওড়ে? সে বললো স্যার হেলিকপ্টার। ও স্যার, হেলিকপ্টার পাইলরি, তার মনে পড়েছে। তো এরপর আরেকজন আসলো, সেও পারছে না। তাকে বললাম, তাকেও আমি সেম চেষ্টা করলাম যে আকাশে তো প্লেন ওড়ে না, প্লেনের সাথে আর কি ওড়ে? সে বলে স্যার পাখি ওড়ে। তো আমি তো আর লিডও খুঁজে পেলাম না। তো যাই হোক, প্রফে আসলে ইজি আনসার ভুল হয়ে যায়। তো আমরা যেহেতু ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পড়ছি, আয়রন ডেফিসিয়েন্সির সাথে আরেকটা ডেফিসিয়েন্সি পড়ে ফেলি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। এটাতে কোন অ্যানিমিয়া হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। কেন হয়? ভিটামিন বি12 কাকে তৈরি করে? ডিএনএ তৈরি করে, ডিএনসিসে হেল্প করে। ডিএনএটা কই থাকে? নিউক্লিয়াসে থাকে। সো এখানে নিউক্লিয়াসের ম্যাচুরেশন হবে না। আপনাকে যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার প্যাথোজেনেসিস জিজ্ঞেস করে, দ্য অ্যান্সার উইল বি নিউক্লিয়ার ম্যাচুরেশন ল্যাগস বিহাইন্ড সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন। মানে কি? নিউক্লিয়ার ম্যাচুরেশন হওয়া মানে একটা সেল থেকে দুইটা সেল হবে। এখানে যেহেতু ভিটামিন বি12 নাই, নিউক্লিয়ার ম্যাচুরেশন হচ্ছে না, সাইটোপ্লাজম ঠিকই বড় হচ্ছে, ঠিকই বড় হয়ে সে দুইটা সেলের সমান হয়ে যাচ্ছে, বাট ডিভিশন হয়ে দুটা সেল হচ্ছে না, একটা ম্যাক্রো ওভালোসাইট ফর্ম হচ্ছে, একটা মেগালোব্লাস্ট ফর্ম হচ্ছে। আমরা মেগালোব্লাস্টটা পাবো বোন ম্যারোতে, ম্যাক্রোভালোসাইটটা পাবো পেরিফেরাল ব্লাড ফিল্মে। আমরা কিন্তু বাই দিস টাইম পিবিএফ এর ফাইন্ডিং পড়ে ফেলেছি। তার সাথে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে টেস্ট আছে। আবার ডিসকানেক্ট হয়েছিল। আমরা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডায়াগনস্টিক টেস্টগুলো শিখছিলাম। আর কি কি টেস্ট থাকতে পারে? সেরাম ভিটামিন বি12 অ্যাসে, ফলেট অ্যাসে। আরেকটা টেস্ট আছে, সেটা কি? শিলিং টেস্ট। শিলিং টেস্টে আমরা কী করি? ভিটামিন বি12 এর সাথে একটা রেডিও অ্যাক্টিভ কোবাল্ট যোগ করে দিই এবং ইউরিনে এটার এক্সক্রিশন মেজার করি, দেখি যে কতখানি অ্যাবজর্পশন হচ্ছে। কারণ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কজ কিন্তু সাধারণত ডায়েটারি না। আপনার শরীরে একটা ছোটোখাটো, যেমন মিট লিভারে যতটুক ভিটামিন বি12 চলে যায়, এটা 2-3 বছর সাপ্লাই দিতে পারে। সমস্যাটা কোথায়? যদি অ্যাবজর্পশন না হয়, যেমন ট্রপিক্যাল স্পার, সিলিয়াক ডিজিজ, ফিশ টেপওয়ার্ম ডিজিজ, এইসবের কারণে যদি অ্যাবজর্পশন না হয়, তখন আমার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। এবং সেক্ষেত্রে আপনার সাইন সিমটমগুলো কী হবে? অ্যানিমিয়া তো থাকবেই, তার সাথে গ্লসাইটিস থাকে, তার সাথে পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, এবং সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ কর্ড, স্পাইনাল কর্ড, এই কয়টা ফিচার থাকে। এবং এগুলো বেশি থাকে পার্নিশিয়াস অ্যানিমিয়াতে রাদার দেন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো পার্নিশিয়াস অ্যানিমিয়াও এখানে আরেকটা, ভিটামিন বি12 ফলেট ডেফিসিয়েন্সি পার্নিশিয়াস। পার্নিশিয়াসে কী হয়? ভিটামিন বি12 তো বাইরে থেকে আসছে, এক্সট্রিনসিক ফ্যাক্টর। এটার অ্যাবজর্পশনের জন্য বডিতে থাকে একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর। সেটা কোত্থেকে আসে? স্টোমাকের যে প্যারাইটাল সেল আছে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, সেখান থেকে আসে। এখন যদি অটোইমিউন গ্যাস্ট্রাইটিস হয় বা অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস হয়, এই প্যারাইটাল সেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে এটা ডিস্ট্রয় করে দিয়ে পার্নিশিয়াস অ্যানিমিয়া করে। সো আমি যদি অ্যান্টি প্যারাইটাল সেল অ্যান্টিবডি বা অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি দেখি, তাহলে আমি পার্নিশিয়াস অ্যানিমিয়াকেও কনফার্ম করে ফেলতে পারবো। তাহলে দেখেন, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির আমরা কজ জানলাম, সাইন সিমটম জানলাম, ডায়াগনোসিস জানলাম, পিবিএফ, বোন ম্যারো, বি12 অ্যাসে, ফলেট। ব্লাডে ম্যাক্রোসাইট কি সবসময় শুধু মেগালোব্লাস্টিকের জন্য হয়? নো, আরও কিছু আছে। যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এখানেও কিন্তু ম্যাক্রোসাইট ফর্ম হয়। যেমন লিভার ডিজিজ, এখানেও কিন্তু ম্যাক্রোসাইট ফর্ম হয়। যেমন সিডোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যালকোহলিজম। তাহলে এই
মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিরিওব্লাস্টিক অ্যানিমিয়া, লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, এই সবগুলো ক্ষেত্রে কিন্তু ম্যাক্রোসাইট পেতে পারি আমরা ব্লাডে। এটাও একটা কোশ্চেন চলে আসে। তো এরপরে আমরা যে অ্যানিমিয়াটা পড়বো আইডিয়া এবং মেগালোব্লাস্টিকের পরে আমরা পড়বো হিমোলাইটিক অ্যানিমিয়া, বিকজ হিমোলাইটিক অ্যানিমিয়া একটু ভাস্ট, এটা থেকে বেশি শর্টকাট ওয়ে নাই। প্রথমে হিমোলাইটিক অ্যানিমিয়া যেটা পড়তে হবে ক্লাসিফিকেশন, কেন হিমোলাইসিস হয়। আইদার দেয়ার ইজ আ ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট অর এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্টের মধ্যে আবার হেরিডিটারি, অ্যাকোয়ার্ড হচ্ছে প্যারোক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া, শেষ নাম জানলাম। হেরিডিটারিগুলো একটু জানতে হবে, হিমোগ্লোবিন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট, মেমব্রেন ডিফেক্ট, তিনটে জায়গায় ডিফেক্ট হতে পারে। এনজাইম ডিফেক্ট কি, পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি, G6PD ডেফিসিয়েন্সি। মেমব্রেন ডিফেক্ট কি, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস, জানলাম, শেষ। হিমোগ্লোবিন ডিফেক্ট আমরা একটু ডিটেলসে জানবো। হিমোগ্লোবিন ডিফেক্টটাকে আমরা বলি হিমোগ্লোবিনোপ্যাথিস। হিমোগ্লোবিনোপ্যাথিস খুব বেশি জিজ্ঞেস করা হয় প্রফে, যে হোয়াট ইজ দ্য কোয়ালিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথি অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য কোয়ান্টিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথি। আসলে কারেন্ট চলে গিয়েছে, এই জন্য বুঝতে পারছিলাম না, এসি বন্ধ হয়ে গেছে, গরম লাগছে কেন বুঝতে পারছিলাম না। আচ্ছা যাই হোক, তো আমাদের প্রফে জিজ্ঞেস করা হয় যে হিমোগ্লোবিনোপ্যাথিসের মধ্যে কোনটা কোয়ালিটেটিভ কোনটা কোয়ান্টিটেটিভ। দ্য অ্যান্সার ইজ কোয়ান্টিটেটিভ হচ্ছে থ্যালাসেমিয়া, কোয়ালিটেটিভ হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। এই দুইটাই হিমোগ্লোবিনোপ্যাথি। তার মানে সিকেল সেল অ্যানিমিয়াতে নাম্বার অফ গ্লোবিন চেইন নর্মাল থাকে বাট ডিফেক্ট ইন দ্য ফর্মেশন অফ গ্লোবিন চেইন। থ্যালাসেমিয়াতে রিডাকশন অফ গ্লোবিন চেইন সিনথেসিস, রিডাকশন ইন দ্য গ্লোবিন চেইন নাম্বার। তাহলে এই দুইটা ডিজিজ আমাদের একটু ডিটেলস পড়তে হবে। সিকেল সেল অ্যানিমিয়াতে আমরা শুরু করি। সিকেল সেল অ্যানিমিয়াটা কি? দিস ইজ এ হেরিডিটারি ডিসঅর্ডার হোয়ার 6-position globin chain valine is replaced by glutamic acid. গ্লোবিন চেনের 6 পজিশনের ভ্যালাইনটা গ্লুটামিক অ্যাসিড দিয়ে রিপ্লেস হয়ে হিমোগ্লোবিন এস তৈরি করে। আরও কিছু ফর্ম আছে, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ডি, এসটা সবচেয়ে প্রমিনেন্ট। তো এই এসটাই সিকেল সেল তৈরি করে। যদি দুইটা চেনকেই, একটা পেয়ারের দুইটা চেনকেই এফেক্ট করে, এটা হোমোজাইগাস স্টেট, এটাকে বলি আমরা সিকেল সেল ডিজিজ। যদি একটাকে করে, এটা হচ্ছে হেটেরোজাইগাস স্টেট, এটাকে আমরা বলি সিকেল সেল ট্রেট। তো এখানে কি হয়, এই যে রিপিটেড সিকলিং আনসিকলিংয়ের জন্য একটা ডিস্ট্রেস সিগন্যাল যায় রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে, সেটাকে ডিস্ট্রয় করে। সো বোথ ইন্ট্রাভাস্কুলার অ্যান্ড এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়ে যায়। এছাড়াও এই সিকেল সেলগুলা ব্লাডের ভিসকোসিটি বাড়িয়ে দেয়। এই সিকেল সেলগুলোর কারণে অনেক সময় ভেসেল রাপচার হয়ে যায়। এই সিকেল সেল এভাবেও সবভাবে এটা অ্যানিমিয়া করতে পারে। এক্সক্লুসিভ ক্রাইসিস, অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, সিকোয়েস্ট্রেশন। ওকে, উই আর ব্যাক আফটার রিপিটেড ডিসকানেকশন। আমরা সিকেল সেল অ্যানিমিয়া ডিসকাস করছিলাম। সিকেল সেলের আমরা ক্লাসিফিকেশন বলে ফেলেছি, কেন হয় প্যাথোজেনেসিস বলে ফেলেছি। এখন আমরা ডায়াগনোসিসে আসি। তো ডায়াগনোসিস যখন আলাপ করবো, এটার সাথে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস একবার আলাপ করে ফেলি, কারণ আমরা তো ডিসকাস করছি হিমোলাইটিক অ্যানিমিয়া ব্রড হেডিংয়ে, তাই না? এখানে একটা জিনিস কি খেয়াল করেছেন, হিমোগ্লোবিনোপ্যাথির আন্ডারে সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বলেছি। তার মানে থ্যালাসেমিয়া ইজ এ ফর্ম অফ হিমোলাইটিক অ্যানিমিয়া, রাইট? বাট মরফোলজিক্যালি হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ এ নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া ইজ এ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। ঠিক আছে, দেখেন থ্যালাসেমিয়া কিন্তু ইটিওলজিক্যালি হিমোলাইটিকের আন্ডারে, মরফোলজিক্যালি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়ার আন্ডারে। তো ডায়াগনোসিসে যদি আমরা আসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, একটু মনে করেন। হিমোলাইটিকের পেরিফেরাল ব্লাড ফিল্ম কী ছিল? নর্মোসাইটিক নর্মোক্রমিক, অ্যানাইসোপইকিলোসাইটোসিস, নিউক্লিয়েটেড আরবিসিস আর সিন, ফ্র্যাগমেন্টেড সেলস আর সিন, সিকেল সেলস আর সিন, রাইট? যদি এলিপ্টোসাইট বা স্ফেরোসাইট থাকে সেগুলোও পাওয়া যাবে, এলিপ্টোসাইট, স্ফেরোসাইটস আর সিন। WBC প্লাটিলেট নর্মাল, কাউন্ট মরফোলজি উইদিন নর্মাল লিমিট। বোন ম্যারো তো সব কিছুরই মূল টেস্ট, সেখানে বোন ম্যারো পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না, তার আগে আর অনেক টেস্ট আছে। যেমন সিকেল সেলের জন্য আমরা একটা সিকলিং টেস্ট করি, কমার্শিয়াল কিট পাওয়া যায়, এটা দিলে আরবিসিটা সিকেল শেপ দেখা যায় একদম, এটাকে বলে সিকলিং টেস্ট। এছাড়াও আরও কিছু টেস্ট আছে হিমোলাইটিক অ্যানিমিয়ার। আপনি যে হিমোলাইসিস হচ্ছে এটা বোঝার অনেক উপায় আছে। হিমোলাইসিস হলে ব্লাডে কী বাড়বে? বিলিরুবিন বাড়বে, জন্ডিস হয়ে যেতে পারে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস বাড়বে, প্লাজমা হেপ্টোগ্লোবিন হিমোপ্যাক্সিন বাড়বে। আবার যদি কজেস অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, এটা অনেক সময় কোশ্চেন চলে আসে। জীবনটাই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, মানে আসলে সাধারণ জীবনযাত্রাই ডিসকানেক্টেড, তো ইন্টারনেট ডিসকানেক্ট হলে আর কি বলবো। তো আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া একসাথে ডায়াগনোসিস পড়ছিলাম। তো এই সুযোগে আমরা আরও দুটো টেস্ট বলে দিই। হিমোলাইটিক অ্যানিমিয়ার আরেকটা টেস্ট হচ্ছে অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট। এটা মোটামুটি কনফার্মেটরি টেস্ট, আমরা হাইপোটোনিক সলিউশনে দিয়ে ব্লাডের ফ্র্যাজিলিটি দেখি। স্ফেরোসাইটগুলো সাধারণত একটু রেজিস্ট্যান্ট হয়, রেজিলিয়েন্ট হয়। আরেকটা টেস্ট আছে কুমস টেস্ট, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বোঝার জন্য কুমস টেস্ট করি। অটোইমিউন কোনটা? আমরা ওই যে
ক্লাসিফিকেশনে আমরা ইন্ট্রাভাস্কুলার বলেছিলাম না, এক্সট্রাভাস্কুলারও তো কিছু আছে। তার মধ্যে কি কি ছিল? ইমিউন মিডিয়েটেড, নন ইমিউন মিডিয়েটেড। ইমিউন মিডিয়েটের মধ্যে আছে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। আর নন ইমিউনের মধ্যে আছে কার্ডিয়াক, মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক, মার্চ, এগুলো নাম জানলেই হয়। তো অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করার জন্য আমরা কুমস টেস্ট করতে পারি। কুমস টেস্টটা কি? এটা ডিরেক্ট আছে, ইনডিরেক্ট আছে। ডিরেক্টটা করে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া ধরি, ইনডিরেক্টটা ইজ এ ফর্ম অফ ক্রস ম্যাচিং, ব্লাড ট্রান্সফিউশন আগে ক্রস ম্যাচিং করি। আমি একটু ছোট করে আপনাদের বলে দিই, আপনাদের কনসেপশনটার জন্য একটু বলে দিই। ডিরেক্ট কুমস টেস্ট কি, কুমস রিয়েজেন্ট কি, এটা বুঝলে আপনারা পুরো কুমস টেস্টটা বুঝবেন। কুমস রিয়েজেন্টটা হচ্ছে অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, হিউম্যান অ্যান্টিবডির গায়ে এটা যে লাগে। যার অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আছে তার তো আরবিসিতে নিজের অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি আছে, তার মানে তার আরবিসির অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড করা। আপনি কুমস রিয়েজেন্ট দিলেন, অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, এটা ওই অ্যান্টিবডির সাথে বাইন্ড করলো, কয়েকটা অ্যান্টিবডিকে একসাথে করে অ্যাগ্লুটিনেশন করে ফেললো। সো দিস ইজ পজিটিভ অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আছে। আর ইনডিরেক্টটা কি? এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের আগে আমরা কি করি? রিসিপিয়েন্টের সেরাম নেই যেখানে অ্যান্টিবডি আছে, ডোনারের সেল নেই যেখানে অ্যান্টিজেন আছে। যদি দুইটা মিলে যায়, অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে বাইন্ড করবে, তখন আমি কুমস রিয়েজেন্ট দিব, সেটা আবার সেই অ্যান্টিবডির সাথে বাইন্ড করে একসাথে করে অ্যাগ্লুটিনেশন করে ফেলবে। তার মানে এই ব্লাডটা দেওয়া যাবে না। ধরেন একজন এ পজিটিভ মানুষ, আরেকজন হচ্ছে বি পজিটিভ। বি পজিটিভের কি আছে? অ্যান্টি এ আছে। আপনি এ পজিটিভের সেরাম নিলেন, সেরামের মধ্যে অ্যান্টি বি আছে, বি পজিটিভকে দিতে যাচ্ছেন, সেই অ্যান্টি বি এর সাথে বি বাইন্ড করলো, সেখানে আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়াটাও শেষ হয়ে গেল। এরপরে আমি দুঃখিত, আবারও ডিসকানেক্ট হয়েছে, আজকে খুব বেশি ডিসকানেক্ট হচ্ছে, তো এটার উপর তো আমার হাত নেই। আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা মোটামুটি আইডিএ, মেগালোব্লাস্টিক, হিমোলাইটিক ইনক্লুডিং সিকেল সেল আমাদের পড়া হয়ে গেল, এর বাইরে আমাদের খুব বেশি লাগবে না। আরেকটা কি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটেটিভ ডিফেক্ট হিমোগ্লোবিনোপ্যাথি, দ্যাট ইজ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে কি হচ্ছে? বিটা চেইন সিনথেসিস কমে যাচ্ছে। হিমোগ্লোবিন আমরা জানি আলফা চেইন, বিটা চেইন, তাহলে টোটাল কনসেন্ট্রেশন কে মেনটেন করবে? গামা চেইন আর ডেল্টা চেইন। তারা কোন হিমোগ্লোবিনটা বানায়? তারা বানায় হিমোগ্লোবিন A2 আর F। তাহলে আপনি যখন সেরাম ইলেকট্রোফোরেসিস করবেন, হুইচ ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর থ্যালাসেমিয়া, সেখানে আপনি হিমোগ্লোবিন A কম পাবেন, যেটা নর্মাল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন A2 আর F বেশি পাবেন। ডায়াগনোসিস আমাদের জানা হয়ে গেল। A2 আর F বেশি হওয়ার সমস্যা কি? এদের সলিবিলিটি কম, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম। আরও একটা সমস্যা কি? যখনই এই যে বিটা চেইন নেই, তাহলে ফ্রি আলফা চেইনগুলো কি করবে? ফ্রি আলফা চেইনগুলো একসাথে অ্যাগ্রিগেট করবে, একসাথে অ্যাগ্রিগেট করে এটা আরবিসির প্রোডাকশন ম্যাচুরেশন কমিয়ে দিবে, ডিস্ট্রাকশন বাড়িয়ে দিবে। সো আলটিমেটলি কী হলো? অ্যানিমিয়া ডেভেলপ করলো। সো থ্যালাসেমিয়ার প্যাথোজেনেসিস আমরা বুঝে গেলাম। এখন এটা ক্লাসিফিকেশনে চলে আসি। বিটা থ্যালাসেমিয়া হয়, আলফা থ্যালাসেমিয়া হয়, যেই চেনের সিনথেসিস কম। বিটা থ্যালাসেমিয়া যদি হোমোজাইগাস স্টেটে হয়, এটাকে বলি এটা মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর, বা এটা আরেকটা নাম হচ্ছে কুলিস অ্যানিমিয়া। আচ্ছা, ডিসকানেকশনের জন্য আপনারা অনেক কিছু শুনতে পারেনি, আমি ওগুলো রিপিট করব, সমস্যা নেই। আমরা লেকচার শেষ করে কুমস টেস্ট রিপিট করার কথা এসেছে, সাইমা সাদিয়া এবং মেহেদি হাসান অভি, তারা বলেছে কুমস টেস্ট রিপিট করতে, আমি রিপিট করব, সমস্যা নেই। আমরা শেষ করি। তো আমরা বলছিলাম কি যে থ্যালাসেমিয়াতে যেটা হয় যে বিটা থ্যালাসেমিয়া মেজর যেটা, এটা আপনাদের একটু জানতে হবে। এখানে তিনটা ফিচার পাওয়া যায়: অ্যানিমিয়া, হেপাটোস্প্লিনোমেগালি। বিটা থ্যালাসেমিয়া মেজর আমরা অ্যানিমিয়া পাবো, হেপাটোস্প্লিনোমেগালি পাবো, ইনডিরেক্ট, সরি আমাদের বারবার ডিসকানেক্ট হচ্ছে, আমি আচ্ছা এখন মনে হয় আবার কানেকশন এসেছে। ঠিক আছে, আমরা থ্যালাসেমিয়া পড়ছিলাম, আমরা বিটা থ্যালাসেমিয়া মেজরটা পড়ছিলাম। বিটা থ্যালাসেমিয়া মেজরের পরে বিটা থ্যালাসেমিয়া মাইনর একটা হয়। বিটা থ্যালাসেমিয়া মাইনরটা খুব বেশি আসে না, বা খুব বেশি পেশেন্টের জন্য ফেটাল না। আরেকটা হয় আলফা থ্যালাসেমিয়া। আলফা চেইন 4টা থাকে, বাবার থেকে 2টো, মায়ের থেকে 2টো। এই 4টাই যদি ডিলিট হয়ে যায়, এটাকে আমরা বলি হিমোগ্লোবিন বার্ডস বা হাইড্রপস ফিটালিস। এই বেবিটা সার্ভাইভ করে না। যদি 3টা ডিলিট হয়ে যায়, আমরা এটাকে বলি হিমোগ্লোবিন H। এখানে মাইল্ড, মডারেট টু সিভিয়ার মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হতে পারে। আর যদি 2টো ডিলিট হয়, এটা একটা হেটেরোজাইগাস স্টেট, এখানে এটাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া ট্রেট। এখানে খুব বেশি সমস্যা হয় না, পেশেন্ট ভালোই থাকে মোটামুটি। তাহলে থ্যালাসেমিয়ার ডায়াগনোসিসটা আমরা একটু বুঝি। থ্যালাসেমিয়ার ডায়াগনোসিস আমরা কিন্তু একটা জিনিস পড়ে এসেছি, আয়রন প্রোফাইল কী ছিল সেখানে? সেরাম ফেরিটিন বাড়ে, বাকিগুলো নর্মাল থাকে। অনেক সময় পার্সেন্ট স্যাচুরেশন বাড়তে পারে, নাও বাড়তে পারে। তাহলে একটা আমরা অলরেডি জানি। আরেকটা আমরা প্যাথোজেনেসিস পড়ে আসছি। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে কী হয়? এ কমে, A2 আর F বাড়ে। সুতরাং 2টা টেস্ট হয়ে গেল আমাদের, তাই না?
আর পেরিফেরাল ব্লাড ফিল্ম এটাও আমরা জানি কি, এটা মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া, কিছু টার্গেট সেল পাওয়া যায় এবং ডাব্লিউবিসি এবং প্লাটিলেট নর্মাল থাকে, বাড়ে না। তাহলে দেখেন থ্যালাসেমিয়ার আমাদের ডায়াগনোসিস, আমাদের টেস্ট, আমাদের সবই হয়ে গেল, আর কিছু বাকি নেই। মেইন টেস্ট যদি কনফার্মেটরি টেস্ট বলি, সেরাম ইলেকট্রোফোরেসিস বলতে হবে। এরপরে আমাদের একটু জানতে হবে প্যানসাইটোপেনিয়ার কজ। প্যানসাইটোপেনিয়া কেন হয়? আমরা যদি প্যানসাইটোপেনিয়া বলি, একটা জিনিস আমরা একটু মিলানোর চেষ্টা করি। প্যানসাইটোপেনিয়া বললে আমাদের কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মাথায় চলে আসে, বাট প্যানসাইটোপেনিয়া আরেকটা কমন কজ হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এম দিয়ে বাকি সবগুলাই, মাল্টিপল মাইলোমা, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, ম্যালিগনেন্সি, মেটাস্টেসিস, সব এম দিয়ে। আবার দেখেন ম্যাক্রোসাইটের কজ বললে আমার ফার্স্টেই মেগালোব্লাস্টিক মাথায় চলে আসে, বাট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইজ অলসো এ প্রমিনেন্ট কজ অফ ম্যাক্রোসাইটোসিস। তাহলে ম্যাক্রোসাইটের কজও মেগালোব্লাস্টিক অ্যাপ্লাস্টিক, প্যানসাইটোপেনিয়ার কজও মেগালোব্লাস্টিক অ্যাপ্লাস্টিক, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর এতক্ষণ আমরা যে অ্যানিমিয়াগুলো পড়লাম, ম্যাক্সিমাম দেখেন পেরিফেরাল ব্লাড ফিল্ম বা অ্যাডজাঙ্ক টেস্ট থেকে ডায়াগনোসিস হয়ে যায়, বোন ম্যারো পর্যন্ত খুব বেশি যেতে হয় না। বোন ম্যারো পর্যন্ত যেতে হয় যেগুলোতে অ্যাপ্লাস্টিক আর সিডারোব্লাস্টিক, এই দুইটা তাহলে আমরা একসাথে পড়ে ফেলি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে কি? এটা প্যানসাইটোপেনিয়ার মেইন কজ। অনেকে বলে প্যানসাইটোপেনিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সিনোনিমাস, যদিও এটা ঠিক না, কারণ অনেক কারণেই তো প্যানসাইটোপেনিয়া হয়। বাট অ্যাপ্লাস্টিক আর সিরোপ্লাস্টিক একসাথে পড়ার উদ্দেশ্য হচ্ছে এটার কজগুলো কিছুটা একরকম হয়। দুটাই কনজেনিটাল হেরিটারি হয়, দুটারই কনজেনিটালে প্রাইমারি সেকেন্ডারি আছে, দুটারই প্রাইমারিটা ইডিওপ্যাথিক, মানে আমরা কজ জানি না। দুটারই সেকেন্ডারি কিছু ড্রাগের কারণে হয়। যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কিছু ড্রাগ আছে, বিউসালফান, ক্লোরামফেনিকল, সাইক্লোফসফামাইড, সাইক্লোফসফামাইড, সালফোনামাইড। সিডোপ্লাস্টিকেরও সেম ড্রাগ, ক্লোরামফেনিকল আছে, আইসোনিয়াজাইড আছে। সিডোপ্লাস্টিকের কিছু ডিজিজও আসে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলোর কারণেও সিডোপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আর এর বাইরে আমরা যদি কজ জেনে গেলাম, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা কজ জেনে গেলাম, তাছাড়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ডায়াগনোসিসে আসলে বলার কিছু নেই। পেরিফেরাল ব্লাড ফিল্মে আপনি নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাবেন, সবই কম হবে। নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, দ্যাট ইজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ফর ইউ। বোন ম্যারোতে গেলে সবই কম হবে। আমরা বোন ম্যারোর ডিটেলস আমরা একটু বলে দিই, আমরা কী কী জিনিস দেখি। সেলুলারিটি দেখি, এমি রেশিও দেখি, ইরেথ্রোপোয়েসিস, মেগাকেরোপোয়েসিস, গ্র্যানুলোপোয়েসিস দেখি, সবই ডিপ্রেস হবে এখানে, সব কমে যাবে। যেহেতু অ্যাপ্লাসে আমরা বোন ম্যারোকে আমরা উই কম্পেয়ার ইট উইথ দ্য ডেজার্ট, আমরা বলি মরুভূমির মতো। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার বোন ম্যারোটা হয়ে যায় মরুভূমির মতো। এটার আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তো সেটার অনেক ঝামেলা আছে, একদম সিবলিং থেকে করতে হয়, একদম যদি না মেলে তাহলে গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ হওয়ার ভয় থাকে। তো এটা আসলে ইটস সিভিয়ার কন্ডিশন, অলমোস্ট অ্যাজ ব্যাড অ্যাজ ক্যান্সার। তো এর বাইরে সিডোপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা অলরেডি পড়ে ফেললাম। সিডোপ্লাস্টিকের ডায়াগনোসিসটা শুধু বাদ আছে, কেন হয় আমরা অলরেডি পড়ে ফেলেছি। ডায়াগনোসিসের মধ্যে সেটাও কিন্তু একটু পড়ে ফেলেছি। আমরা যে আয়রন প্রোফাইল পড়লাম মনে আছে, সেখানে কি ছিল? সেরাম আয়রনটা বেড়ে যায়, স্বাভাবিক, বাকিগুলো নর্মাল থাকে, ফেরিটিন বাড়লেও বাড়তে পারে। সিডোপ্লাস্টিক অ্যানিমিয়া কি? এখানে আরবিসির মধ্যে আয়রন ডিপোজিশন হচ্ছে, সিডেরোব্লাস্ট। আপনারা যদি লিউকেমিয়া লেকচারটা পড়ে থাকেন মনে করতে পারবেন যে সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া ইজ এ টাইপ অফ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। মাইলোডিসপ্লাস্টিক ক্লাসিফিকেশনের ফার্স্টেরটাই ছিল রিং সিডোরোব্লাস্ট। তো এই প্রাইমারি সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া আর সেটা একসাথেই। তো সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়ার আর কি ডায়াগনোসিস আছে অ্যাপার্ট ফ্রম আয়রন প্রোফাইল? আমরা শেষ করে ফেলেছি। আমার মনে হয় আপনারা অনেক কিছু মিস করেছেন। আমি চেষ্টা করব যে এখন কোয়েশ্চেনগুলো ধরার। আমাদের কিন্তু পড়া শেষ, পড়া যতই কম হোক, পড়া তো অবশ্যই আমরা কম পড়েছি, তাই না? অন্তত আপনারা যেভাবে পড়েছেন তার তুলনায় তো আমরা আজকে কম পড়লাম, কিন্তু আসলে এর বেশি লাগেও না। আপনি আজকে আমরা যতটুকু কভার করলাম, এটা যদি আপনি পরীক্ষায় বলতে পারেন, ইনশাল্লাহ আপনাকে কেউ ফেল করাবে না। সো প্রফের পড়া কিন্তু আসলে বেশি না। প্রফ পাস করবো আমরা 4টা স্টেপে। ফার্স্ট স্টেপ হচ্ছে পড়াটাকে কনসাইজ করব, সেকেন্ড স্টেপ হচ্ছে রিভিশন দিব, থার্ড স্টেপ হচ্ছে রিভিশন দিব, ফোর্থ স্টেপ হচ্ছে রিভিশন দিব। ইজি। তারপরে প্রফ আসলে মানে একটা ভয়ঙ্কর পরীক্ষা, তাই না? আমরা প্রফের ভয়টা বেশি কঠিন। আমি আরেক জায়গায় পরীক্ষা নিতে গিয়েছিলাম। আমরা তো কেউ পরীক্ষা দিতে ঢুকলে আমরা তার নাম জিজ্ঞেস করি, বাসা জিজ্ঞেস করি, তাকে একটু রিল্যাক্স করার চেষ্টা করি। তো একজন ছাত্রী আসলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি। সে আরও নার্ভাস হয়ে গেল, সে তার নাম ভুলে গিয়েছে, সে চেহারার দিকে তাকিয়ে আছে, নাম বলতে পারে না। তো পাশে ইন্টার্নও বসে আছে, সে দেখলো যে অবস্থা খারাপ, সে তাড়াতাড়ি বললো যে এই এই অমুক নাম বলে দিল। হ্যাঁ এই যে কি হয়েছে, তুমি একটু রিল্যাক্স হও, ওই যে সেদিন তোমার ফাদার আসলেন না, ওই যে কি জানি নাম ওনার। মেয়ে ইন্টারনালের দিকে তাকিয়ে আছে, সে বাবার নামও ভুলে গিয়েছে। তো
প্রফ আসলে এরকম যে মানে এখানে যে কি হয় আপনারা সবই পারেন, সবই জানেন, পড়া সহজ, তারপরেও একটু ভয় লাগে। এই ভয়ের চোটে আপনারা ঠিকমতো পরীক্ষাটা দিতে পারেন না। তাহলে আসলে প্রফ পরীক্ষার্থী যারা আছে সবাই মিলে তাদেরকে সাপোর্ট দেন, তার বাবা মা ভাই বোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওই টাইমটা তার ট্যান্ট্রাম একটু সহ্য করেন, তার একটু পাশে থাকেন, একটু ধৈর্য রাখেন তার সাথে। কারণ এই প্রফ পরীক্ষার্থীরা হচ্ছে পৃথিবীর একটা বিপন্ন প্রজাতি, তো এদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই না? কারণ এরাই তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ, আপনারাই তো আমাদের ভবিষ্যৎ। তো আমি চেষ্টা করবো, আমরা অনেকবার ডিসকানেক্ট হয়েছি, আমার ধারণা আমাদের জানি না কি কি আমরা মিস করলাম, আমি শুরু থেকে আসার চেষ্টা করি। আমি একটু কোয়েশ্চেন দেখার চেষ্টা করব। কুমস টেস্ট আরেকবার, আচ্ছা কুমস টেস্ট, আচ্ছা আমরা কুমস টেস্ট হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্টটা করি আমরা টু ডায়াগনোস অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ইনডিরেক্টটা করি আমরা অ্যাজ এ ফর্ম অফ ক্রস ম্যাচিং বিফোর ব্লাড ট্রান্সফিউশন। কুমস রিয়াজেন্ট মানে হচ্ছে অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। যার হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, তার আরবিসিটা নিব, তার আরবিসির অ্যান্টিজেন, আরবিসির গায়ে লাগানো, তার এগেনস্টে অ্যান্টিবডি আছে, যেহেতু অটোইমিউন অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করে আছে। এখন আমি যদি অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন বা কুমস রিয়াজেন্টটা দেই, সেটা ওই অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, গ্লুটিনেশন করে ফেলবে। দ্যাট মিনস কুমস টেস্ট পজিটিভ, তার অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আছে। আর ইনডিরেক্ট যেটা, সেখানে কি করি, ডোনারের সেরামটা নেই, সেরামের মধ্যে অ্যান্টিবডি আছে, আর এদিক থেকে আমরা নিলাম আরবিসি মানে রেড ব্লাড সেল, রিসিভারের রেড ব্লাড সেল। তো এই আরবিসির সাথে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি যখন বাইন্ড করবে, তার উপরে আমি কুমস রিয়েজেন্ট বা অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিনটা দিলাম, এটা সবগুলো অ্যান্টিবডিকে একসাথে করে হিমোলাইসিস করে ফেললো। সো আবারও ডিসকানেক্ট, আজকে আসলে ডিসকানেকশনের চোটে ক্লাসটা নেওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস ডিসকানেক্ট ছিল, রায়হান কবি সৌরভ বলেছেন। তো আমরা ডায়াগনোসিসটা একটু আরেকবার বলে দিই। হিমোলাইটিক অ্যানিমিয়া, তো আমরা সব ডায়াগনোসিস আমরা কী করবো, সিবিসি দেখবো, হিমোগ্লোবিন রিডিউস, পিবিএফ দেখবো, হিমোলাইটিক অ্যানিমিয়ার পিবিএফে কী পাবো, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া ক্লাসিফিকেশন থেকে আমরা জানি, তার সাথে কী পাবো, ফ্র্যাগমেন্টেড সেল পেতে পারি, নিউক্লিয়েটেড আরবিসি পেতে পারি, ওইদিকে সিকেল সেল যদি থাকে, স্ফেরোসাইট এলিপ্টোসাইট যদি থাকে, রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাবে, ডাব্লিউবিসি প্লাটিলেট নর্মাল থাকবে। অ্যাডিশনাল অনেকগুলো টেস্ট করা যায়, যেমন কুমস টেস্ট, যেমন অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট, যেমন এভিডেন্স অফ হিমোলাইসিস, যেমন বিলিরুবিন বেড়ে যায়, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস বেড়ে যায়, হিমোগ্লোবিনিউরিয়া হয়, হিমোগ্লোবিনেমিয়া হয়। তো এই সব কিছু আপনি বলতে পারেন। আরও কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখন বলতে পারেন। আব্দুল্লাহ আমান বলেছেন, বেটার টু এনশিওর দ্য ভিডিও ইন দ্য ওয়াল, দ্য ভিডিও উইল বি ইন দ্য ওয়াল। সারা বলেছেন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস থ্যালাসেমিয়াতে, থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে হিমোগ্লোবিন এ রিডিউসড, হিমোগ্লোবিন এ টু এফ ইনক্রিজড। এ রিডিউসড বা অ্যাবসেন্ট, সাধারণত অ্যাবসেন্ট হয় না, যদি খুব সিভিয়ার হয় তখন অ্যাবসেন্ট হতে পারে, আপনারা রিডিউসড বলবেন। শারমিন লিজা বলেছেন স্যার হাজির, থ্যাংক ইউ। মেহেদি হাসান অভি বলেছেন স্যার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক নর্মোসাইটিক না, ইয়েস নর্মোসাইটিক নর্মোক্রমিক হচ্ছে অ্যাপ্লাস্টিক, হিমোলাইটিক, হেমোরেজিক, তিনটা। স্টেইন নিয়ে একটা কোশ্চেন ছিল, আমি মিস করেছি, কেউ একজন স্টেইন নিয়ে জিজ্ঞেস করেছিলেন। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা লিশম্যান স্টেইন করি, যদি সেটা জানতে চান। পিবিএফে আরবিসি ডাব্লিউসি প্যাটার্ন থেকে কী ইনফরমেশন পাওয়া যায় সেটা আরেকবার, আচ্ছা সেটা আরেকবার হচ্ছে যে তিনটারই সাইজ, শেপ, নাম্বার, তিনটারই সাইজ, শেপ, নাম্বার। ডাব্লিউবিসির ক্ষেত্রে ডিফারেন্সিয়াল কাউন্ট, এটা ছাড়া ম্যালেরিয়া অ্যান্ড ফাইলেরিয়ার প্যারাসাইট। মাহমুদুল হাসান বলেছেন সিডোরব্লাস্টিক অ্যানিমিয়াটা আরেকবার, আচ্ছা সিডোরব্লাস্টিক অ্যানিমিয়াটা যদি আরেকবার বলি, এটা কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। কনজেনিটালের মধ্যে আবার ইডিওপ্যাথিক হয়, অ্যাকোয়ার্ডের মধ্যে আবার ইডিওপ্যাথিক হয়, সেকেন্ডারি হয়। ইডিওপ্যাথিকটা প্রাইমারি আর সেকেন্ডারিটা ডিউ টু সাম কজ।
কী কী কারণে হতে পারে? আইসোনিয়াজাইড বা ক্লোরামফেনিকল এসব ড্রাগের জন্য হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলএ এসব ডিজিজের সাথে অ্যাসোসিয়েট হয়ে হতে পারে। এটা ডায়াগনোসিসটা কি? আমরা যদি আয়রন প্রোফাইল করি সেখানে সেরাম আয়রন বেশি থাকে, বাকিগুলো নর্মাল থাকে, সামটাইমস সেরাম ফেরিটিনও বেশি থাকে। আমরা যদি বোন ম্যারোতে পার্লস প্রুশিয়ান ব্লু স্টেইন করি আমরা আরবিসিতে আয়রন পাই। বাস, এর বেশি দরকার নেই। আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছে মারিয়ামিতা বলেছেন। হ্যাঁ, সাইমন আহমেদ বলেছেন অ্যাপ্লাস্টিক আর প্যানসাইটোপেনিয়া ডিফারেন্স। প্যানসাইটোপেনিয়া মানে সবগুলা সেল কাউন্ট কমে গেছে, অ্যানিমিয়া, লিকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইজ ওয়ান অফ দ্য কজ অফ প্যানসাইটোপেনিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ছাড়াও মাইলোডিসপ্লাস্টিক বা মাইলোফাইব্রোসিস বা মেটাস্টেস। আবার ডিসকানেক্ট ছিল। আমি হয়তো সবগুলো কোয়েশ্চেন পাচ্ছি না বা অনেক সময় পরে আসে, কিন্তু আপনারা কোয়েশ্চেন করে রাখেন, আমি চেষ্টা করব এটা অ্যান্সার দেওয়ার। পরে আমি দরকার হলে কমেন্টে অ্যান্সার দিব। আজাদ হোসেন বলেছেন ক্যারেক্টারিস্টিক অফ টার্গেট সেল। আচ্ছা, এটা তো আসলে ছবি দেখলে ভালো হতো। টার্গেট সেল থেকে আমরা আমরা জানি যে আরবিসিটা কি হয়। আরবিসির মধ্যে একটা চারপাশ থেকে কালার থাকে, মাঝখানে একটা সেন্ট্রাল প্যালোড থাকে, 1/3 একটা সেন্ট্রাল প্যালোড থাকে, আর তার চারপাশ দিয়ে লাল একটা কালার। এই সেন্ট্রাল প্যালোরের মধ্যেও যদি আবার একটা ডট থাকে, একটা কালারাইজ ডট থাকে, মনে হবে লাইক এ টার্গেট। আপনি যখন ডার্ট বোর্ডে মারেন ঘুরে ঘুরে ভিতরে একটা ডট থাকে, গোল থাকে, টার্গেট সেলগুলো দেখতে এরকম হয়। আমি দেখেছি যে লাইভ শেষ হওয়ার পরে অনেকগুলো কোয়েশ্চেন দেখা যায়, তো আমি চেষ্টা করবো তখন অ্যান্সার দিতে। আমি এখন যেগুলো দেখতে পাচ্ছি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আবার ডিসকানেক্ট হয়েছে, সরি। জেরিন এমিলি বলেছেন আবার ডিসকানেক্ট হয়েছে। আমিও খুব সাফার করছি ডিসকানেকশনটা। তো আমরা আজকে যা পড়লাম আমি শর্ট একটা কুইক একটা রিভিউ দিয়ে শেষ করে দিই। আমরা জানলাম যে সব হেমাটোলজিক্যাল টেস্টের একটা কমন ফ্লো আছে, সিবিসি, পিবিএফ, অ্যাডজাঙ্ক টেস্ট, বোন ম্যারো। আমরা পড়লাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমরা পড়লাম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, তার মধ্যে সিকেল সেল অ্যান্ড থ্যালাসেমিয়া, আমরা পড়লাম প্যানসাইটোপেনিয়ার মধ্যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এছাড়া সিডোপ্লাস্টিক অ্যানিমিয়া। এই সবগুলোরই আমরা কজ, সাইন, সিমটম, ডায়াগনোসিস, এবং আমরা মূলত জোর দিব ডায়াগনোসিসে। কিছু অ্যানিমিয়া আমরা যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এগুলোতে পিবিএফে খুব ভালো বোঝা যায়। আবার যেমন অ্যাপ্লাস্টিক, সিডোপ্লাস্টিকে বোন ম্যারো পর্যন্ত যেতে হয়। এবং সবগুলোর কিছু অ্যাডজাঙ্ক টেস্ট আছে, যেমন আইডিয়ার জন্য আয়রন প্রোফাইল, থ্যালাসেমিয়ার জন্য ইলেকট্রোফোরেসিস, হিমোলাইটিকের জন্য কুমস টেস্ট বা অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট, মেগালোব্লাস্টিকের জন্য তো বোন ম্যারো। আবার আয়রন প্রোফাইল দিয়ে সবগুলাই বেশ ভালো করে আলাদা করা যায়। তাহলে আমরা এই জিনিসগুলোই মনে রাখবো: ম্যাক্রোসাইটোসিসের কজ, প্যানসাইটোপেনিয়ার কজ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এবং অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দুইটাই কিন্তু ম্যাক্রোসাইটোসিসও করে, প্যানসাইটোপেনিয়াও করে। তো আমার মনে হয় আজকে আমরা শেষ করছি। আমি যদি পরে আর কোনো কোশ্চেন পাই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।